রতন নোবেল টাটা অসহায়দের রক্ষাকর্তা আর সাধারণ মানুষের কাছে ঈশ্বরের পাঠানো দূত। তার নিজস্ব কোনো পরিবার নেই, তিনি গোটা ভারতবাসীকেই তার নিজের পরিবার মনে করেন। আমরা সকলেই প্রায় এই টাটা নামটার সাথে বিশেষভাবে পরিচিত, কারণ আমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রেই এই টাটা গ্রুপ কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছে। কিন্তু এই রতন সাহেবের জীবনের এমন কিছু ঘটনা আছে যারা আপনারা এর আগে শোনেননি। আসুন তবে আজকে এই অজানা কাহিনী আমরা শুনিনি। রতন সাহেবের জন্ম হয় 28শে ডিসেম্বর 1932 সালে মুম্বাই শহরে। রতনজি টাটা ও নামাজ ভাই টাটা, যারা সম্পর্কে রতন সাহেবের দাদু ও ঠাকুমা ছিলেন, তাদের নিজস্ব কোনো সন্তান ছিল না, তাই তারা নাভাল নামক এক বালককে দত্তক নিয়েছিলেন। সেই নাভাল টাটা ও তার স্ত্রী সোনু টাটার সন্তান ছিলেন রতন সাহেব। রতন সাহেবের বয়স যখন 10 বছর, তখন ব্যক্তিগত কারণে তার পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং রতন সাহেবের মাথার উপর থেকে তার পিতা মাতার আশীর্বাদী হাতটি সরে যায়। সেই ছোট্ট রতন সাহেবকে তখন মানুষ করতে এগিয়ে আসে নামাজ ভাই টাটা, যিনি রতন সাহেবের ঠাকুমা ছিলেন। তিনি প্রথমে মুম্বাই শহরে পড়াশোনা শুরু করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যান, সেখানে তিনি আর্কিটেকচারে গ্র্যাজুয়েট হন। আপনারা যদি ভাবেন গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পরই রতন সাহেব তাদের পারিবারিক ব্যবসায় যোগদান করেছিল, তবে দাঁড়ান, এর আগে আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে। তিনি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর আমেরিকার এক সংস্থায় চাকরি করে এবং একদিন তিনি হঠাৎ খবর পান তাকে বড় করে তোলা ঠাকুমা নামাজ ভাই টাটা অসুস্থতার কথা। সেই মুহূর্তে তিনি তড়িঘড়ি ভারতে ফিরে আসেন ঠাকুমার কাছে। দেশে ফিরে তিনি IBM নামক এক কোম্পানি থেকে চাকরির অফার পান, কিন্তু এই খবর JRD টাটার কানে পৌঁছায়। JRD টাটা অর্থাৎ সেই সময়কার টাটা গ্রুপের কর্ণধার ছিলেন। তিনি রতন সাহেবকে তার কাছে ডেকে পাঠান এবং বলেন, তুমি টাটা পরিবারের সদস্য হয়ে অন্য সংস্থায় চাকরির কথা ভাবছো কি করে? JRD টাটা রতন সাহেবকে প্রশিক্ষণ নিয়ে তাদের ব্যবসায় যোগদানের কথা বলেন। সেই অনুযায়ী 1962 সালে রতন সাহেব টাটা স্টিল কোম্পানিতে যোগদান করেন। এমনকি তিনি প্রথম কারখানার শ্রমিকদের সাথে আগুনের পাশে দাঁড়িয়ে চুনাপাথর পর্যন্তও তুলেছেন। তবে ভাবুন, রতন সাহেব একদিনেই এই উচ্চ পর্যায়ে পৌঁছে যাননি, তিনি একটা ধাপে ধাপে এই উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। কিন্তু তাকে এই উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো তার কাজের প্রতি ডেডিকেশন, অক্লান্ত পরিশ্রম এবং জায়গা তৈরি করে নেওয়ার মানসিকতা। সেই সময় টাটার যিনি কর্ণধার ছিলেন অর্থাৎ JRD টাটা প্রত্যক্ষ করলেন রতন সাহেব যে বিভাগেই যোগদান করছেন সেখানেই ব্যাপকভাবে উন্নতি শুরু হয়ে যাচ্ছে। তারপর একদিন হঠাৎ JRD টাটা তার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন। সেই সময় টাটা গ্রুপের চেয়ারে বসার দাবিদার ছিলেন অনেকেই, কিন্তু JRD টাটা সবাইকে অবাক করে দেওয়ার মতো এক সিদ্ধান্ত নেয়। টাটা গ্রুপের পরবর্তী কর্ণধার ঘোষণা করেন রতন সাহেবকে। আপনারা জানলে অবাক হবেন, সেই সিংহাসনে বসার দাবিদার যারা ছিলেন তাদের মধ্যে রতন সাহেবের নাম ছিল না। এই সিদ্ধান্তের পর অনেক মানুষ সমালোচনা করে, অনেক প্রশ্ন ওঠে JRD টাটার সিদ্ধান্তকে নিয়ে, কিন্তু JRD টাটা তাদের সকলের প্রশ্নের জবাব দিতে একটি পরিসংখ্যান প্রকাশ করেন, যেখানে দেখা যায় 1970 থেকে 91 যে 21টি বছর রতন সাহেব টাটা গ্রুপের সাথে যুক্ত ছিলেন, তাতে টাটা গ্রুপের লাভ প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে। এরপরে 1991 সালে টাটা সিংহাসনে বসে শ্রী রতন নোবেল টাটা। যেন মনে হলো সেই বিশাল সাম্রাজ্য তার যোগ্য শাসক পেয়েছে। সাল 1998 রতন সাহেব ভারতের বাজারে আনলেন টাটা ইন্ডিকা। এই টাটা ইন্ডিকাটি ছিল রতন সাহেবের একটি স্বপ্নের প্রজেক্ট। তিনি ভেবেছিলেন ভারতীয় মধ্যবিত্তরা কম দামে উচ্চ মানের গাড়ি পাওয়ায় অত্যন্ত আনন্দিত হবেন, কিন্তু রতন সাহেবের ভাবনা তার বাস্তব থেকে সম্পূর্ণ বিপরীত ক্রিয়া করে। সেই সময় ভারতবাসীর বিদেশি কোম্পানির গাড়িতে বেশি ভরসা এবং আস্থা ছিল, তাই টাটা ইন্ডিকা ভারতে সেই রকম প্রভাব ফেলতে পারে না। কিন্তু এই প্রজেক্টে রতন সাহেবের ইতিমধ্যেই প্রায় 1700 কোটি টাকা নিয়োগ করে ফেলেছিলেন, যার ফলে বাজারে প্রচুর পরিমাণে ধার হয়ে যায় টাটা গ্রুপে। সেই ধার পরিশোধ করতে রতন সাহেব আমেরিকান গাড়ির কোম্পানি ফোর্ডের দ্বারস্থ হন, কিন্তু ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড রতন সাহেবকে বিভিন্ন কটু কথা বলে অপমান করেন এবং বলেন, আপনাদের যখন গাড়ির ব্যবসা সম্পর্কে জ্ঞান নেই, তবে কেন আপনারা এই ব্যবসায় নেমেছেন? আপনাদের এই ব্যবসায় নামা বোকামি। বিল ফোর্ডের এই শোনা কুটু কথায় রতন সাহেব অত্যন্ত অপমানিত হলেন এবং আঘাত পেলেন। তিনি সেই মুহূর্তে সেই স্থান পরিত্যাগ করে দেশে ফিরে এলেন এবং পরিকল্পনা করলেন তাদের যে সমস্ত টাটা ইন্ডিকার গাড়ি বিক্রি হয়েছে এবং তাতে যেসব সমস্যা দেখা যাচ্ছে, তার টাটা গ্রুপের কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে মেরামত করে দিয়ে আসবে। প্রায় 3 বছর চলে এই মরণপণ লড়াই এবং তার সাথে চলে টাটা গ্রুপের প্রচুর পরিমাণে ক্ষতি। এক পরিসংখ্যানে দেখা যায় 2002 অর্থবর্ষে প্রায় 500 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল এই টাটা গ্রুপ। সকলে মনে করেছিলেন রতন সাহেব টাটা গ্রুপের ক্ষমতায় আসার পর তিনি টাটা গ্রুপকে দেউলিয়া করার পরিকল্পনা করেছেন, কিন্তু মানুষ তখন এটি বোঝেনি যে এটি রতন সাহেবের একটা পরিকল্পনা ছিল। প্রায় 3 বছর এই মরণপণ লড়াই চলে এবং এরপরে আসে সেই সাল 2002। রতন সাহেব
বাজারে আনেন টাটা ইন্ডিকা V2। মাত্র 16 মাসে প্রায় 1 লক্ষ গাড়ি বিক্রি করে খবরের হেডলাইন্সে আসে টাটা গ্রুপ। ইতিমধ্যেই তিনি পদ্মভূষণে সম্মানিতও হয়েছেন। জীবনে নাম, যশ, খ্যাতি সবকিছু অর্জন করে ফেলেছেন। কিন্তু বিলফোর্ডের করা সেই অপমান কিছুতেই রতন সাহেব যেন ভুলতে পারেন না। সাল 2008 বিশ্বজুড়ে ঘটা অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের অর্থনীতি এক প্রকার প্রায় ভেঙে পড়েছিল। তার সাথে ফোর্ড কোম্পানি প্রায় বন্ধ হওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। ফোর্ড কোম্পানিকে বাঁচানোর জন্য টাটা গ্রুপ তাদের ল্যান্ড রভার এবং জ্যাগুয়ার ব্র্যান্ডগুলি প্রায় $2.3 বিলিয়ন টাকায় কিনে নেন এবং ফোর্ড কোম্পানিকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচায়। বিলফোর্ডের করা অপমানের জবাব রতন সাহেব সেই সময় দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ এটি রতন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় নয়। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন সর্বদা উদয় হয় যে এত স্বনামধন্য ব্যক্তি কেন বিবাহ করেননি। আসুন তবে জেনে নিই রতন সাহেবের বিবাহ না করার পিছনে আসল রহস্য। কম বয়সে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন রতন সাহেব। এক প্রকার প্রায় বলতে গেলে অত্যন্ত হ্যান্ডসাম ছিলেন। তার সাথে পরিচয় হয় এক সুন্দরী মার্কিন মহিলা এবং তাদের মধ্যে এক সুন্দর সম্পর্ক তৈরি হয়। এমনকি তাদের বিয়ের কথাও এগিয়ে গিয়েছিল। তারপর হঠাৎ নাবাজ ভাই টাটা অর্থাৎ রতন সাহেবের ঠাকুমার অসুস্থতার কারণে রতন সাহেবকে তড়িঘড়ি ভারতে ফিরে আসতে হয়েছিল। এরপরেও আবার তাদের বিয়ের কথা ওঠে, কিন্তু এইবার বাধা হয়ে দাঁড়ায় 1962-তে ঘটা ভারত চীন যুদ্ধ। এবারও তাদের ভালোবাসা বিবাহ পর্যন্ত পূর্ণতা পেল না। শুধু এই দুবারই নয়, এরপরে আরো প্রায় 3 বার তাদের বিবাহের কথা উঠেছে, কিন্তু সেটা কোনো না কোনো কারণে পূর্ণতা পায় না, যার ফলস্বরূপ রতন সাহেব বিবাহহীন জীবন যাপন করার সিদ্ধান্তই নিয়েছিলেন। এই একাকিত্ব জীবনের ফলে রতন সাহেবের বুকে এক চাপা কষ্ট সর্বদা ছিল। তিনি এক সাক্ষাৎকারে এই চাপা কষ্টের কথা স্বীকার পর্যন্ত করেছিলেন। রতন সাহেব তাদের আয়ের প্রায় 60% টাটা চ্যারিটির মধ্যে বিলিয়ে দিতেন, যাহা দরিদ্র মানুষের উন্নতির জন্য ব্যবহার করা হতো। এছাড়াও রতন সাহেব ভারতবাসীর কল্যাণার্থে স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা, স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা ইত্যাদি কল্যাণমূলক কাজও করেছেন। একজন বিখ্যাত শিল্পপতির কি কর্তব্য হওয়া উচিত দেশের জন্য, তা তিনি অন্যান্য শিল্পপতিদের দেখিয়েছিলেন। সাল 2024 দিনটি ছিল 9ই অক্টোবর, যখন গোটা ভারতবাসী আলোর উৎসব দীপাবলিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। চারিদিকে যখন আনন্দের মেজাজ তৈরি হয়েছে, ঠিক সেই সময় এক অন্ধকার এই সমস্ত আনন্দকে ফিকে করে দিয়েছিল। সেই সংবাদটি এসেছিল রাত 11:30 নাগাদ রতন সাহেবের শেষ নিঃশ্বাস ত্যাগ করার কথা। এই খবর শুনে গোটা ভারতবর্ষ শোকস্তব্ধ হয়ে পড়েছিল, কারণ রতন সাহেবের মতো এক রত্ন ভারত হারিয়েছিল। কিন্তু রতন সাহেব তার সমাজ কল্যাণমূলক কাজের জন্য আজীবন ভারতবাসীর মনে জায়গা করে থাকবে। রতন সাহেবের জীবনী সম্পর্কে এই অজানা কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।